ফেসবুক এইসব কথা বলছিলে, এই মুভমেন্টে এই যারা নেপাল গভর্নমেন্টের চিঠির উত্তর দেয়নি, কেন উত্তর দেয়? এরা আমাদেরকে চ্যালেঞ্জ করছে, আমাদেরকে এই রেস্ট্রিকশনে আনার চেষ্টা করছে, আমরা তোমাকে বুঝে নেব। এবং বুঝে নেওয়ার উত্তরটাই হচ্ছে এই মুভমেন্ট। These are the organizations which are funding these people. এইসব আমার প্রশ্ন কি জানো? আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে তুমি যে এই যে ধরো নেপালের যে আনসার্টেনিটি কথা বলছো, যে আজকে সরকার আছে কালকে দিচ্ছে, ফ্রান্সের 5 বার প্রধানমন্ত্রী হয়েছে 2 বছরে, এই প্রধানমন্ত্রী এখন রিজাইন করবে। ইটস নট টিপিক্যাল টু আস, এটা ওয়েস্টেও হয়। হ্যাঁ, অনেক দেশেই হয়, ফ্রান্সে হয়, ইউরোপের অনেক দেশেই হয়, ছোট দেশগুলিতে বেশি হয়, যেখানে একটা দুটো লেজিসলেটর এদিক ওদিক গেলে গভর্নমেন্ট পড়ে যায়। নেপালে এই জিনিস হয়ে আছে, এই দারিদ্র আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, সব আছে, কিন্তু এটাকে ব্যবহার করে একটা আউটকামের দিকে নিয়ে যাও, একটা রেজাল্টের দিকে নিয়ে যাও, তার জন্য একটা সংগঠন লাগে এবং তার সেই সংগঠনে একটা নেতৃত্ব লাগে। এবং সেই সংগঠন যদি নতুন সংগঠন হয়, তার নেতৃত্ব যদি সেরকম একটা পুরনো অভিজ্ঞ পরিপক্ক না হয়, পেছনে আমার আর্মি ट्रेनिंग है एक उस्ताद जी আমাদের বলতো, আরে तुम कुछ नहीं है शाबाश देने वाला कौन है। উনি বলতেন যে এলটিটি এত শক্তিশালী কেন হয়েছে জানো? আমরা ট্রেন করেছি। ये एलटीटी कुछ नहीं था, शाबाश देने वाला कौन है? हम लोग उसको ट्रेन किया। और पीछे में शाबाश देने वाला कौन है ওটা খুব ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট না। এবং সেটা দিয়ে তোমাকে বুঝতে হবে এখানে নেপালে কি গন্ডগোল আছে, কি আছে। আমি তোমার ব্যাপারে কথায় মাওবাদীদের নিয়ে লোকে একটা আশার আলো দেখেছিল, তারপরে দেখলো যে ওরাও এই সিস্টেমে কোঅপটেড হয়ে গেল, এই সিস্টেমের অংশ হয়ে গেল। লোকে বলতে শুনলো ইনসে কুছ नहीं होगा, বেকার ছা আজ সব মাওবাদী বেকার ছা। তো বেকার ছা তো বুঝলাম, এখন এই যে মাওবাদীও বেকার হয়ে গেল, তার আগে এই কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্কসিস্ট লেনিনিস্ট তারাও বেকার, আগে দেওবাটিওমারা বেকার, রানা বেকার। তাহলে কি নতুন কাকে দেখতে হবে? নতুন কাকে, এই যে নতুন একটা ক্রেডিবল লোক বা ক্রেডিবল অর্গানাইজেশন যে খোঁজ, এটা করতে গিয়েই এইসব লোকের পাল্লায় পড়ে এবং এরাও নতুন করে আশার আলো দেখিয়ে একটা আন্দোলনের দিকে যায়। এবং এদের পেছনে সব আমার কথা হচ্ছে কি যে পুরো রাজনৈতিক পরিমণ্ডলটা আমি যখন দেখবো, আমি দেশের ভেতরে এই আন্দোলনের ক্ষেত্র কতটা আছে সেটা যেমন দেখবো, এই আন্দোলনের পেছনে কারা আছে, দেশের ভেতরে কারা সক্রিয়, আর পেছনে সাবাস দেনেওয়ালা কোন হয় ওটা আমাকে দেখতে হবে। তো এটা আমার ফাইনাল কনক্লুশন হচ্ছে, নেপালে এই সমস্যা আছে, সিরিয়াসলি আছে, দক্ষিণ এশিয়ার সব দেশেই আছে, দারিদ্র আছে, বেকারত্ব আছে, সব আছে। হ্যাঁ, নেপালের কি পরিমাণ মেয়ে প্রত্যেক বছর বাইরে যায়, হ্যাঁ, এই রেড লাইট ডিস্ট্রিক্টে, বোম্বের বড় বড় রেড লাইট এরিয়াতে, ইভেন কলকাতায় সোনাগাছিতে গেলে তুমি দেখতে পাবে। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা এখানে একটাই, হ্যাঁ, শাবাশ দেনেওয়ালা কাহা হ্যাঁ, ও উধার আশপাশ। যারা দেখছে যে আমার দ্বিমত, শুধু তো আমি একমত হতে পারছি না। আমার মনে হয় নেপালে কাঠমান্ডুতে গত 36 ঘন্টা ধরে আমরা যেটা প্রকটে দেখছি, কিন্তু অনেকদিন ধরে প্রিপারেশন চলছে, এর মধ্যে মূলত 3টে ফোর্স আছে, পরিষ্কার 3টে ফোর্স বোঝা যাচ্ছে। একদম বাঁদিকে হচ্ছে যারা বিক্ষুব্ধ মাওবাদীরা, মাঝখানে হচ্ছে আমি নেপালের মতন এনজিও, এবং একদম ডান দিকে হচ্ছে যারা পুরনো রাজাকে ফিরে আসতে চায়, যাদেরকে আরএসএস বিজেপি সমর্থন করছে। এই 3টে ধরনের ফোর্স আছে। ভারতবর্ষে আরএসএস বিজেপি দিবা স্বপ্ন দেখছে যে তারা নেপালে রাজতন্ত্রকে ফিরিয়ে আসতে পারবে এবং সেই রাজা এসে বলবে আমরা আবার নেপালে। এরা দিবা স্বপ্ন দেখছে এবং এরা এই আন্দোলনের যে ব্যাপারটা বিস্ফোরণ, তারা এই সবের মধ্যে কিছুই নেই। তারা যে আন্দোলনটা এপ্রিলে করেছিল তারা ছিল এই আন্দোলনের পেছনে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে ইন্ডিয়া, চায়না, এদের কোনো কারোর রোল নেই, এই রিজনে কারোর রোল নেই। এবং এখানে কেন সেটা আমি বললাম যে এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, এই টাইমিং। এবং আরেকটা জিনিস তুমি কেন বুঝতে পারছো না যে এটার প্রস্তুতি, তার কারণটা হচ্ছে আমেরিকান এমবেসি ওখানে। আমি নাম করে বলতে পারি
যে কারা এর সাথে ইনভলভ ছিল, এই হামি নেপালের ফান্ডিং, এখানে এই কোকোকোলার ডোনেশন ইত্যাদি, দে হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ ফর দ্য লাস্ট 2 years। তার আগে হামি নেপাল কিন্তু ডিজাস্টার রিলিফ করতো। এই ইউথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাংলাদেশের মতো জবে থেকে এরা শুরু করেছে, এবং এটা আমাকে কিছু কিছু লোক স্পেসিফিকলি অ্যালার্ট করেছে, এটা নেপালের ইন্টেলিজেন্সও পাত্তা দেয়নি, আমাদের গোয়েন্দারাও পাত্তা দেয়নি, কেউ পাত্তা দেয়নি। এখানে এদের একটা বিরাট ভূমিকা আছে। এবং এখানে আরেকটা জিনিস তোমাকে বলি, কালকে যখন আন্দোলনটা শুরু হলো এবং গোলাগুলি হলো, কালকে এই যে 11টা ওয়েস্টার্ন এমবেসি কি বিবৃতি দিয়েছে এটা ভালো করে একটু পড়ো, তাহলে বুঝতে হবে। এই যে গণতন্ত্রের যে ধ্বজাধারীরা হঠাৎ করে নেপালে এইভাবে আন্দোলন হচ্ছে, এখানে গুলি চলেছে, লোক মরে গেছে, কিডস আর ডাইং, তাদের রাত্রে ঘুম হচ্ছে না, ওকে, তাদের দেশে তো ন্যাশনাল গার্ড ফায়ার করে, লোক টোক মারা টারা যায়, এমন তো না যে শুধু এইসব জায়গায় মারা যাচ্ছে। এরা যে কালকে বিবৃতিটা দিয়েছে 11 ওয়েস্টার্ন এমবেসি ইনক্লুডিং ইউএস, ইনক্লুডিং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ, এটা ভালো করে দেখো, এদের একটা এক্সট্রা আজ একটা চিন্তা, এরা আমাদের জন্য কতটা চিন্তা করে আমি জানি। 20 বছর সাহেবের কাজ করেছি, সাহেব আমাকে চিনিও না, আমি খুব ভালো করে জানি, হ্যাঁ, এরা কি করে না করে। এদের এখানে একটা বিরাট ব্যাপার আছে, এরা অনেকদিন ধরে প্রস্তুত হচ্ছে, বিকজ দে ওয়ান্ট এ ডিসপেন্সেশন হুইচ ইজ নাইদার প্রো চাইনিজ। এই মাওবাদী টাওবাদী যাই বলে, এদের একটা লেফট ব্যাপার আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এদের আলটিমেটলি বিশ্বাস করে না, কাজে লাগাতে পারে, এরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই রাজতন্ত্রের পক্ষের লোকজন, এদের সাথে বিজেপি আরএসএস, তুমি যে বলছো এটা কি আমেরিকানরা জানে না? তো এদেরকে এরা ট্রাস্ট করে না, এদেরকে এরা ব্যাক করবে না, দে উইল ব্যাক সামবডি নিউ, কমপ্লিটলি নিউ, যারা ওই পলিটিক্যাল রিপ্রেশন ডেমোক্রেসি। এখন যে কাঠমান্ডুর মেয়র, হি সিমস টু বি দ্য ফ্রন্ট রানিং চয়েস। আগে র্যাপার ছিল, ঠিক যেরকম ইউক্রেনে শুধু ও না, এই যে শ্রেষ্ঠা, না না, এই যে শ্রেষ্ঠা যে ফরমার চিফ জাস্টিস, তুমি দেখো ওর কি, তুমি এখানে যদি দেখো সুজন, যে অল্টারনেট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হচ্ছে না, ওই ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে বুঝবে বাংলাদেশের ওই গল্পটা এখানে চলে এসছে। নান অফ দিস পলিটিক্যাল পিপল ক্যান গিভ ইউ, মানে তোমাদের একটা স্থায়ী সরকার দিতে পারবে না। হ্যাঁ, এখানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, মানে বিরাট ডেমোক্রেসি নিয়ে চেঁচামেচি, কিন্তু আনইলেক্টেড ডেমোক্রেটিক ডিসপেন্সেশন, এই আনইলেক্টেড ইন্টারিম গভর্নমেন্ট যাদের মানে পলিটিক্যাল রেকমেন্ডেশন, দিস ইজ দেয়ার রেকমেন্ডেশন। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি বুঝলাম ভাই, শেখ হাসিনা অত্যাচার করেছে, ইলেকশন করেনি, ঠিক করেনি, ইলেকশনে রিগিং করেছে, ইউনুস সাহেব উনি তো ইলেকশনই করতে চাইছেন না, কিন্তু উনি হচ্ছে এদের মানে ব্লু হোয়াইট বয়। সিমিলারলি এখানেও দেখবে যে এই পলিটিক্যাল ক্লাস, এক্সিস্টিং পলিটিক্যাল ক্লাসের বাইরে হঠাৎ করে কিছু অ্যাপারেন্টলি নন পলিটিক্যাল লোককে যদি সামনে নিয়ে আসা হয়, যে দে উইল প্রোভাইড স্টেবিলিটি, দে উইল ডু দিস, এবং এরা রিফর্মস করবে, এরা জাস্টিস আনবে, সালা আনইলেক্টেড গভর্নমেন্ট রিফর্মস করবে? পৃথিবীর কোথায় হয়? আর অ্যাটলিস্ট ইউ নিড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এগুলি এখানে যথেষ্ট অ্যাক্টিভ, এরা বহুদিন ধরে। আই ক্যান গিভ ইউ নেমস। এই অপারেশন এরা শুরু করেছে যখন আমেরিকাতে, যখন এদের ওখানে রাষ্ট্রদূত ছিল যে লোক, আগে এখানে আমাদের কলকাতায় কনসাল জেনারেল ছিল, ঢাকাতে ফার্স্ট সেক্রেটারি ছিল, আই ক্যান গিভ ইউ। তারপরে নেপালের পরে সে মঙ্গোলিয়ায় গেছে, এখন সাউথ আমেরিকাতে অ্যাম্বাসেডর। ওকে, এদের অ্যাক্টিভিটি বহুদিন ধরে চলছে। এই নতুন একটা পলিটিক্যাল মানে ক্লাস ক্রিয়েট করা, যারা ওদের এজেন্ডায় খেলবে, এবং ওদের এজেন্ডা ডেমোক্রেসি, অ্যান্টি করাপশন, দিস ইজ দ্য অ্যাপারেন্ট এজেন্ডা। আলটিমেট এজেন্ডাটা কি? ওদের যে জিও পলিটিক্যাল এজেন্ডা, সেখানে খেলবে, নাইদার চায়না নর ইন্ডিয়া। কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ও যত তোমাকে অ্যালাই ট্যালাই বলুক, আজকে তো এটা বোঝা যাচ্ছে আমেরিকানস হ্যাভ নেভার টেকেন ইন্ডিয়া অ্যাজ এ সিরিয়াস অ্যালাই, এবং বিকজ ইন্ডিয়া তার স্ট্র্যাটেজিক অটোনমি এক্সারসাইজ করে। ইন্ডিয়া ইজ নট এ মালদ্বীপস অর এ নেপাল, যাকে তুমি কবজায় আনতে পারবে, বা ইভেন এ বাংলাদেশ। Too big and too diverse. Too big, too diverse, and India prides itself on strategic autonomy. আমি স্ট্র্যাটেজিক, আমি কার সাথে বন্ধুত্ব করবো এটা কি ওয়াশিংটন ঠিক করে দেবে নাকি? তো ওই জায়গাতে ওরা ইন্ডিয়াকে ওইভাবে পকেটে আনতে পারেনি, তাই জন্য ইন্ডিয়াকে এখন টাইট দিতে হবে। এই আশেপাশের দেশগুলিতে এমন সব রেজিম বসাও যাদের ওরা কন্ট্রোল করবে। আওয়ামী লীগ থাকলে ইন্ডিয়ার কথা শুনবে, ইউনুস সাহেব কার কথা শুনবে? মার্কিনদের কথা শুনবে অবভিয়াসলি। হ্যাঁ, তার সরকারে, তার তথাকথিত অনির্বাচিত সরকার অর্ধেক লোক তো আমেরিকান সিটিজেন রে ভাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কিন্তু সেটা কোনো ফ্যাক্টর না। তো এইখানে এই মডেলটা আস্তে করে নেপালে, এখানে দেখো, এখানে
আমি সুদান গুরুং এর কথা বলেছি, কি শ্রেষ্ঠার কথা বলছি, এরকম আরো কয়েকজন আছে, আই নো দ্য পিপল, এবং এরা যদি সামনে চলে আসে, পেছনে থাকবে স্টুডেন্ট মুভমেন্ট। এবং এখানে আরেকটা কমন জিনিস তুমি দেখো, এই যে মব জাস্টিস, আমি যাকে মনে করছি, মব যাকে মনে করছে তাকে পিটিয়ে তাকে জলে ফেলে দিচ্ছে, কোনো বিচার ব্যবস্থার কোনো ব্যাপার নেই। বাংলাদেশে হচ্ছে 1 বছর ধরে, নেপালে এই ট্রেন্ডটা শুরু হয়েছে। ফাইন, দিস ম্যান ইজ করাপ্ট। ইমিডিয়েট কারণ হচ্ছে যে গতকাল 19 জনকে, এখন অব্দি 22 জনকে স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাদের মেরে দিলে তো একটা তো রিঅ্যাকশন হবেই। এই স্কুল ইউনিফর্ম পরে কাদের আন্দোলনে কারা আসতে বলেছিল, যারা এই হ্যাশট্যাগ দিয়েছে? স্পেসিফিকলি এই হামি নেপালের লোকজন, স্পেসিফিক্যালি বাংলাদেশের মতো এখানেও স্পেসিফিক্যালি স্কুল ইউনিফর্ম পরে স্কুলের ব্যাগ নিয়ে আসতে বলেছিল। ওয়াই? হোয়াট ওয়াজ দ্য এজেন্ডা? যে পুলিশ প্রাইম মিনিস্টারের কথা শুনবে, পুলিশ যদি এদের দেখে স্কুল ইউনিফর্ম দেখে পিছিয়ে যায়, ভেরি গুড। যদি না পিছিয়ে গোলাগুলি করে, তাহলে ম্যাসিভ ইমোশনাল ব্যাকল্যাশ হবে। ইটস পার্ট অফ দ্য প্ল্যান। Why would you ask school students to come in school uniform for a political demonstration? আমাকে বোঝাও। And these people have been doing it. I can send you all these their messages. গত এই 3 তারিখে যবে থেকে সোশ্যাল মিডিয়া ব্যান হয়েছে, তবে থেকে এই জিনিসগুলি করছে। It's part of this whole design. যে স্কুল ইউনিফর্ম পরে বাচ্চারা আসবে, ঠিক বাংলাদেশে থাকে। স্কুলের 2-1 মারা গেছে, তারপরে দেখবে গার্জিয়ানরা মাঠে নেমে গেছে। এখানেও এটা হলো বলে, কালকে স্কুলের ছাত্ররা ছিল, আজকে গার্জিয়ান ফার্জিয়ান, আজকে সবাই নেমে গেছে। তখন আর জেন জেড ফেড কাজ করে না। তখন ওই যার ছেলে মারা গেছে, তার বয়স তো আর 24-25 না, তার বয়স 50 কি 60, সেও নেমে গেছে মাঠে। এই জন্য এগুলি অ্যাপারেন্ট, ডোন্ট গো বাই হোয়াট ইউ সি অ্যাপারেন্টলি।